বৃষ্টি শব্দটা শুনলেই কেমন একটা শান্তি লাগে তাই না? কিন্তু এই যে এত সাধারণ একটা ঘটনা, আমরা কি কখনো ভেবে দেখেছি এর পেছনে কি আছে? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ মজার আর বেশ জটিলও। তো চলুন না আজ সেটাই একটু খোলাসা করা যাক। তো শুরুতেই একটা সহজ প্রশ্ন করি। আচ্ছা বলুন তো, বৃষ্টির ফোঁটার আসল শেপ বা আকৃতিটা ঠিক কেমন? যা ভাবছেন উত্তরটা কিন্তু মোটেই তেমন নয়, বরং বেশ অবাক করার মতো। মানে আমরা ছোটবেলা থেকে খাতায় যেমনটা এঁকে এসেছি, ওই যে চোখের জলের মতো একটা শেপ, আসলে বৃষ্টির ফোঁটা কিন্তু কখনোই ওরকম দেখতে হয় না। এটা আমাদের একটা বড় ভুল ধারণা। তাহলে আসল ব্যাপারটা কি দেখুন, একদম ছোট্ট যে ফোঁটাগুলো, মানে 1 মিলিমিটারেরও কম, সেগুলো প্রায় পারফেক্টলি গোল হয়, একদম গোলকের মতো। কিন্তু ফোঁটাটা যখন একটু বড় হতে শুরু করে, তখন বাতাস ওকে বাধা দেয় আর নিচের দিকটা চ্যাপ্টা হয়ে যায়। আর একটু বড় হলে দেখতে লাগে ঠিক যেন একটা হ্যামবার্গারের বান। আর যখন অনেক অনেক বড় হয়ে যায়, তখন আর নিজেকে সামনে রাখতে পারে না, বাতাসের চাপে প্যারাশুটের মতো হয়ে গিয়ে পাট করে ভেঙে যায়। কি দারুণ না ব্যাপারটা! আচ্ছা, ফোঁটার আকৃতির ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু এবার প্রশ্ন হলো এই ফোঁটাগুলো আসলে কি দিয়ে তৈরি? আর আকাশে, মানে এত ওপরে এগুলো জন্মায় কি করে? চলুন এবার সেই রহস্যটা ভেদ করা যাক। বৃষ্টি তৈরি হওয়ার একদম প্রথম শর্তটাই হল বাতাসকে ঠান্ডা হতে হবে। আর এখানেই আসে একটা মজার কনসেপ্ট, যেটাকে বলে ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্ক। সহজ করে বললে এটা হলো এমন একটা টেম্পারেচার যখন বাতাস জলীয় বাষ্পে একেবারে কানায় কানায় ভরে যায়, মানে ওর আর এক ফোঁটাও ধরে রাখার জায়গা থাকে না। ঠিক তখনই শুরু হয় মেঘ তৈরির আসল খেলাটা। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত জলীয় বাষ্প, এটা বাতাসে আসে কোত্থেকে? আসলে এর উৎস অনেক। ধরুন, বিশাল সমুদ্র বা লেক থেকে জল বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। আবার গাছপালাও কিন্তু নিঃশ্বাসের মতো জলীয় বাষ্প ছাড়ে। শুধু তাই না, পাহাড়ের ঢাল বেয়ে যখন বাতাস ওপরে ওঠে, তখনও জলীয় বাষ্প তৈরি হয়। তো এভাবেই নানা উপায়ে বৃষ্টির মূল উপাদানটা বাতাসে জমা হতে থাকে। তবে শুধু জলীয় বাষ্প থাকলেই কিন্তু মেঘ হয়ে যায় না। এই বাষ্পের কণাগুলোকে জমাট বাঁধার জন্য কিছু একটা আঁকড়ে ধরতে হয়, একটা ভিত্তি লাগে। সেটা কি? আর কিছুই না, বাতাসে ভেসে থাকা অতি সাধারণ ধুলো, নুনের কণা, এমনকি দূষণের কণা পর্যন্ত। এগুলোকে ভাবতে পারেন ছোট ছোট ডকিং স্টেশন হিসেবে, যেখানে জলের অণুগুলো এসে ভিড় জমায়। তো একটা ফোঁটা কিভাবে তৈরি হয় তার একটা ধারণা তো পেলাম, কিন্তু একটা ফোঁটা থেকে তো আর বৃষ্টি হয় না। এর জন্য লাগে কোটি কোটি ফোঁটা। এবার চলুন দেখি এই কোটি কোটি ফোঁটা মিলে কিভাবে একটা আস্ত ঝড় তৈরি করে ফেলে। সাধারণত বৃষ্টিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তুলনাটা বেশ মজার। ভাবুন, একটা হলো স্প্রিন্টার আর অন্যটা ম্যারাথন রানার। পরিচলন বৃষ্টি বা কনভেক্টিভ রেইন হলো সেই স্প্রিন্টার, মানে গরম বাতাস খুব দ্রুত গতিতে ওপরে উঠে বিশাল বজ্রমেঘ তৈরি করে, আর তারপর ঝমঝম করে নামে আর অল্প সময়েই শেষ। অন্যদিকে স্তরীয় বা স্ট্র্যাটিফর্ম বৃষ্টি হলো সেই ম্যারাথন রানার। এখানে বাতাস ধীরে ধীরে ওপরে ওঠে আর ঘন্টার পর ঘন্টা ধরে, কখনো বা দিনের পর দিন ধরে ঝিরঝির করে পড়তেই থাকে। আচ্ছা, এবার চলুন একদম মাইক্রো লেভেল থেকে ম্যাক্রো লেভেলে যাওয়া যাক, মানে পুরো পৃথিবীর দিকে তাকাই। আচ্ছা, কখনো কি মনে হয়েছে পৃথিবীর কোনো কোনো জায়গায় কেন এত বৃষ্টি হয়, আবার কিছু জায়গা কেন একেবারে শুকনো মরুভূমি? এর পেছনের বিশাল শক্তিটা আসলে কি? এর একটা প্রধান কারণ হল পাহাড়। হ্যাঁ, পাহাড়। এই এফেক্টটাকে বলে অরোগ্রাফিক এফেক্ট। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। যখন জলীয় বাষ্পে ভরা বাতাস এসে পাহাড়ে ধাক্কা খায়, তখন সে বাধ্য হয়ে ওপরে উঠতে শুরু করে, আর ওপরে উঠলেই ঠান্ডা হয়ে মেঘ তৈরি হয়, আর পাহাড়ের ওই একটা দিকেই সব বৃষ্টি ঝরিয়ে দেয়। ভাবুন তো, ঠিক যেন একটা ভেজা স্পঞ্জকে চেপে সব জল বের করে দেওয়া হলো। আর তার ফলে কি হয়? পাহাড়ের অন্য পাশে যখন বাতাসটা নামে, তখন সেটা একদম শুকনো আর গরম। আর এভাবেই তৈরি হয় রেন শ্যাডো এলাকা, মানে বিশাল বিশাল মরুভূমি। এই যে অসম বন্টন, সেটা এই চারটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। ভাবুন একবার, একদিকে আছে ভারতের চেরাপুঞ্জি, যেখানে বছরে যে পরিমাণ বৃষ্টি হয় তা দিয়ে প্রায় একটা 4 তলা বাড়ি ডুবিয়ে দেওয়া যায়। আর অন্যদিকে সাহারা মরুভূমি, সেখানে এক বছরে 1 ফুটেরও কম বৃষ্টি হয়। কি বিশাল পার্থক্য! গ্লোবাল ক্লাইমেট প্যাটার্নের প্রভাবটা এর চেয়ে ভালো আর কিছুতে বোঝা যায় না।
তো বৃষ্টি কোথায় কম বা বেশি হয় তা তো বুঝলাম, কিন্তু মোট কতটা বৃষ্টি হয় সারা পৃথিবীতে? চলুন এবার বৃষ্টি সেই বিশাল পরিমাণ আর আমাদের জীবন ও গ্রহের ওপর তার কি অসামান্য প্রভাব সেটা নিয়ে একটু কথা বলা যাক। এখন যে সংখ্যাটা বলবো সেটার জন্য একটু প্রস্তুত হতে হবে। সংখ্যাটা হল 5,05,000 ঘনকিলোমিটার। এটা কি জানেন? এটা হলো প্রতি বছর আমাদের এই পুরো গ্রহে মোট যে পরিমাণ বৃষ্টি হয় তার পরিমাণ। মানে সংখ্যাটা এতটাই বড় যে আমাদের কল্পনাতেও ঠিকভাবে আসবে না। আচ্ছা, এই বিশাল পরিমাণটাকে একটু সহজ করে বোঝার চেষ্টা করি। ভাবুন তো, এই জল দিয়ে পুরো উত্তর আর দক্ষিণ আমেরিকা দুটো মহাদেশকে একসাথে 1 মিটার মানে প্রায় 3 ফুট গভীর জলের নিচে ডুবিয়ে দেওয়া যাবে। প্রতি বছর আমাদের বায়ুমণ্ডলে এত বিপুল পরিমাণ জলের একটা চক্র চলছে। আর সবথেকে মজার ব্যাপার কি জানেন? আমরা মানুষরাও কিন্তু এখন অজান্তেই এই বৃষ্টির খেলাটাকে বদলে দিচ্ছি। কিভাবে? দেখুন, আমাদের বানানো শহরগুলো আশপাশের থেকে অনেক বেশি গরম, তাই সেখানে বজ্রপাতও বেশি হয়। আবার আমাদের কলকারখানা থেকে বের হওয়া দূষণের কণাগুলো মেঘ তৈরির জন্য অতিরিক্ত বীজ হিসেবে কাজ করে। এমনকি আমাদের কাজের রুটিনও আবহাওয়াকে প্রভাবিত করছে। একটা গবেষণায় দেখা গেছে, আমেরিকার পূর্ব উপকূলে সারা সপ্তাহ ধরে দূষণ জমতে থাকার ফলে সোমবারের চেয়ে শনিবারে বৃষ্টির সম্ভাবনা প্রায় 22% বেড়ে যায়। ভাবা যায়? আমাদের লাইফস্টাইলই আবহাওয়ার প্যাটার্ন বদলে দিচ্ছে। এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, বিশ্বজুড়ে মোট বৃষ্টিপাতের পরিমাণ হয়তো খুব একটা বদলায়নি, গত 100 বছরে প্রায় একই আছে। কিন্তু আসল এবং চিন্তার পরিবর্তনটা ঘটছে অন্য জায়গায়। সেটা হলো বৃষ্টিটা কোথায় আর কিভাবে হচ্ছে সেই প্যাটার্নটা বদলে যাচ্ছে। মানে যে জায়গার জল সেটা এখন ঝরে পড়ছে অন্য কোনোখানে, আর এর প্রভাব কিন্তু হতে পারে সুদূরপ্রসারী, এমনকি ভয়ঙ্কর। আমাদের জলবায়ু যত বদলাচ্ছে, বৃষ্টির এই চিরচেনা নিয়মগুলো তত বদলে যাচ্ছে। তাই শেষ প্রশ্নটা এটাই, যে জল আজ হয়তো কোনো এক জায়গায় জীবন বাঁচাচ্ছে, সেই জলই যদি কাল অন্য কোথাও ঝরে পড়ে, তাহলে আমাদের এই চেনা পৃথিবীর চেহারাটা ঠিক কেমন হবে? এই প্রশ্নটা না হয় আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম।